নমস্কার। নমস্কার। বাড়ি ফিরেছি। বাংলার প্রতিবাদী মানুষ, সর্বস্তরের জনগণ যারা চিন্তা করছিলেন যে আজকের, আপনারা জানেন যে সত্যব্রত জানা, হরিপদ বল্লভ অধিকারী এবং আমাকে পুলিশ বিনা দোষে হেয়ার স্ট্রিট থানায় আটকে রেখে দিয়েছিলেন। আমাদের ছেড়েছে। আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে আপনাদের সামনে বিষয়টা একটু তুলে ধরছি। প্রথমত যারা পাশে ছিলেন, ফোনে যোগাযোগ করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের আজকের মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের মাননীয় প্রেসিডেন্ট যিনি আছেন, তার সঙ্গে আমাদের একটি গণ ডেপুটেশন কর্মসূচি ছিল নিবেদিতা ভবন। আমরা নির্দিষ্ট চিঠি চাপাটি করে আমরা বিধাননগর ইস্ট পিএস, বিধাননগর নর্থ পিএস, আমরা কমিশনারের বিধাননগর এবং বোর্ডের সভাপতি মহোদয়কে চিঠি চাপাটি করে আজকে গণ ডেপুটেশনে গিয়েছিলাম এবং সেখানে প্রচুর যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা জড়ো হয়েছিলেন। যে শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, প্রচুর জড়ো হয়েছিল। এই জড়ো হওয়াটাই হয়েছে আজকের আমার জেলযাত্রার প্রধান কারণ। বেশি লোক কেন জড়ো হলো? কারণ মুখ্যমন্ত্রী এমন প্যাচআপ করে রেখে দিয়েছিল যে আমরা যখন আন্দোলনে যাই বা কোনো ডেপুটেশনে যাই, তখন যাতে লোক না হয়, যাতে পুলিশি ভয় দেখিয়ে কেউই আন্দোলনে না বেরোয়, যাতে ভয়ে সবাই ওষ্ঠাগত হয়ে থাকে। কিন্তু ভয় পেরিয়ে আজকের যোগ্য শিক্ষাকর্মীরা এবং শিক্ষক শিক্ষিকারা ব্যাপক মাত্রায় গণ ডেপুটেশনে সামিল হয়েছিলেন। এখন আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এই হচ্ছে সেই ডেপুটেশনের, আজকে আমরা যে ডেপুটেশন দিয়েছি WBBAC নিবেদিতা ভবন। সেইখানে আমাদের মূল দাবি ছিল, আমি জাস্ট আপনাদের খুব সংক্ষিপ্তভাবে বিষয়টা বলছি। আমাদের মূল দাবি ছিল SSC 2016 প্যানেলের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ত্রুটিমুক্ত প্রত্যায়িত তালিকাসহ সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন মামলা দাখিল করে ধারাবাহিকতা সহ চাকরিতে পুনর্বহালের সুব্যবস্থা বোর্ড এবং রাজ্য সরকারকে সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে আমরা গণ ডেপুটেশন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সই আছে, আরও পরের পাতায় সই আছে। প্রচুর এসেছিলেন, অনেকে সইও করতে পারেননি কারণ তারা ছিল নির্দিষ্ট সময়ের। তো এই যে লোক চলে এসছে, এত কিছুর পরেও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আবারও লড়াইয়ে যে আপনারা বেরিয়েছেন, এটাই হচ্ছে আমার জেলযাত্রার আজকে প্রধান কারণ। এখন আমাদের পরিষ্কার কথা, রাজ্য সরকার SIR নিয়ে আন্দোলন করছে, তার রাজনৈতিক ব্যাপার, তিনি জনগণকে ভুল বোঝাতেই পারেন। হ্যাঁ, এবং জনগণ তো এত বোকা নয় যে তারা আর ভুল বুঝবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব মিথ্যে কথায় তারা গুজবে কান দেবেন। বা DA মামলার ক্ষেত্রে দেখেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা এবং পঞ্চায়েত কর্মী সহ অবসরপ্রাপ্ত যারা আছে তাদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিন। মুখ্যমন্ত্রী মানছেন না, জনগণের করের টাকা খরচা করে আবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। তাহলে রাজ্য সরকার বোর্ড, এই নেতামন্ত্রীগুলো চাকরি চুরি করেছে। তাহলে তারা কেন সার্টিফাইড তালিকা দিয়ে যোগ্যদের, কারণ টেন্টেড তো চিহ্নিত শিক্ষকদের ক্ষেত্রে এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে, তাহলে সেই তালিকা নিয়ে কেন কিউরেটিভ পিটিশনে রাজ্য সরকার যাবে না? এই প্রশ্ন, এই দাবি নিয়ে এতদিন পরেও যখন 22 এপ্রিল 2024 দীর্ঘ লড়াই, অনশন, আমি আর বলতে চাইছি না, আপনারা জানেন, 2 বারের অনশন, রাস্তার আন্দোলন, যোগ্য তালিকা দিন, যোগ্য তালিকা দিন, যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরান, বলতে বলতে আমার
আমার আপনারা জানেন গলা শুকিয়ে গেছে, তো আবারও সেই তালিকা চেয়ে সিকিউরিটি পিটিশন করতে বলছি রাজ্য সরকারকে, এবং তারা বলছে যে এখন কেন বলছেন, এখন কোথায় বলছি 20413 আমরা কলকাতা মহামান্য হাইকোর্টের নির্দেশে এই যে চিঠিটা দেখুন, এটা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সিগনেচার। আমরা গিয়েছিলাম 1 সেপ্টেম্বর যে এই পরীক্ষা আমাদের জন্য নয়, এয়ারফোর্সের ডিক্লেয়ার পোস্টে পরীক্ষা নিন। সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা লিখে নিয়ে এসেছেন 2016 সালের পরীক্ষা, 16 সালের রুলস, 16 সালের ভ্যাকেন্সি, সেখানে আপনারা এখানে ভূগোলের ভ্যাকেন্সি কমিয়েছেন 10 বছর পর, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ভিজুয়ালি সহ তাদের আপনারা ভ্যাকেন্সি কমিয়েছেন, তাহলে এই পরীক্ষা কি করে এয়ারফোর্সের পোস্টে হলো? আপনারা এই কিন্তু আমার কলকাতা হাইকোর্টের নির্দেশে এই বৈঠক দেখতে পাচ্ছেন, মাননীয় চেয়ারম্যান স্যারের সিগনেচার। আমরা গিয়েছিলাম বিকাশ ভবন 18ই ডিসেম্বর 2025, 22 ডিসেম্বর 2025, দেখবেন সেক্রেটারি সহ এসএসসি চেয়ারম্যান সহ 4 ঘন্টার আলোচনা হয়েছে। এই সেই চিঠি, একই বক্তব্য। কেন পরীক্ষা নিয়েছেন? এয়ারফোর্সের পোস্টে পরীক্ষা নেওয়ার কথা, ডিক্লেয়ার ভ্যাকেন্সি, 16 সালের রুলসের উপরে 16 সালের পরীক্ষার্থীরাই বসবে, টেন্টেড আউট। এখন বলছে যে এতদিন পরে বলছেন, আমাদের সমস্ত বক্তব্য রেকর্ড হয়েছে। আজকে এতদিন পর যখন আমাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, জোর করে, দালাল বলা হয়েছে, কোনো দলে আমার নাম টাঙিয়ে দেওয়া হয়েছে, আমি কোনো দলে যোগ দিইনি। এগুলো সব মুখ্যমন্ত্রীর চাল, যে করে হোক একে ভিড়িয়ে দাও, একে মেলাইন করে দাও। বিভিন্ন দলে আমার নাম টাঙিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন, আজকের এতদিন পরে যখন গণডেপুটেশনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদ, কুচবিহার, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিভিন্ন জায়গা থেকে যখন শিক্ষাকর্মীরা ভিড় করেছেন, মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। আমরা এসেছিলাম খাবার খেতে ধর্মতলায় কি কেউ আসা যাবে না? আপনার ডেকার্স লেনের এই পাশে। তো আমরা সেখান থেকে যখন এইবার মেট্রো চ্যানেল 2 নম্বর গেটে যখন আমরা ট্রেন ধরবো, ওই মেট্রো ধরবো, হাওড়া আসবো, তখন এই চিঠিটা আমাদের কাছে ছিল। তো আমরা যখন সেখানে আসি, প্রচুর পুলিশ অফিসার, প্রচুর আইবি, সেন্ট্রাল এসবি, স্পেশাল ব্রাঞ্চ, প্রচুর অফিসার আন্দোলনের সুবাদে প্রত্যেকের সঙ্গে একটা পরিচয় আছে। বা আপনারা জানেন, সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে লড়াই লড়ছে, বকেয়া মহার্ঘ ভাতা। আমি সেই সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক ছিলাম। আমার শরীর খারাপ, আমি যেতে পারি না, কিন্তু এই যে তাদের যে লড়াইটা, তারা তো কর্মচারীদের স্বার্থে লড়ছে, নিজেদের গোটানোর জন্য তো লড়ছে না। তাহলে সেই লড়াইয়ের সুবাদে তাদের সঙ্গে আমার একটা পরিচয় আছে পুলিশ মহলে। তো আমার সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করছে, কেমন আছেন, রোগা হয়ে গেছেন, শরীর খারাপ, শুনছি আপনার নাকি পেটে ইনফেকশন হয়েছে, আপনার নাকি বেতন বন্ধ হয়েছে, কি করে চললেন, তারা কুশল বিনিময় করছে। তখন আমরা যখন বিধানসভায় গিয়েছিলাম, একজন পুলিশ অফিসার ছিলেন ম্যাডাম, সেই ম্যাডামের সঙ্গে যেখানে ওয়াই চ্যানেলে আমাদের যোগ্য শিক্ষকরা ধর্ণা দিয়েছিলেন, সেই ওয়াই চ্যানেলের আগে যেখানে আপনার মেট্রো যাওয়া যাবে, সেইখানে সেই ম্যাডামকে দেখে আমি এক পায়ে এগিয়ে যাই, বলি যে ম্যাম একটা উপকার করতে পারবেন, এখানে তো মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে, এখানে তো আমাদের তো যাওয়া যাবে না, বা আমাকে হয়তো ধরে নেবে, আমাদের একটা চিঠি কি পৌঁছে দেওয়া যাবে কোনোভাবে? উনি বললেনই, আমার সঙ্গে বললেন, মুখ্যমন্ত্রীকে গাল দিলেন। এরা সবাই মুখ্যমন্ত্রীকে গালাগাল দিল যে মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছে না, মুখ্যমন্ত্রী ডিসেম্বর পর্যন্ত ডিএটাকে পেন্ডিং করে দিল, মুখ্যমন্ত্রীর নামে তারা বেশ গালাগাল করলো। দিয়ে আমাকে বলছে দেখছি। আমি চিন্তা না, তাহলে আমি চলে যাই, কারণ আপনারা আবার কোথা থেকে কি করেন। আমরা হাঁটা করেছি মেট্রো ধরবো বলে। তখন ম্যাডাম বললো দাঁড়ান, আমি দাঁড়ালাম। উনি সঙ্গে সঙ্গে ওনার যে ফোন আছে, ফোন থেকে আমাকে দাঁড়াতে বলে উনি ফোর্স ডেকে নিল। ফোর্স ডেকে আমাদের 3 জনকে জোর জবরদস্তি গাড়িতে তুলে দিল। গাড়িতে তুলে দেখি যেখানে আমার পাগুলো রাখা হয় সিটের, সেইখানে দেখি বিজেপির 2টো পোস্টার, মানে ফ্লেক্স না, মানে ওটাকে কি বলা হয়, হ্যান্ডবিল 2টো হ্যান্ডবিল পড়ে আছে।
সেই গাড়িতে জোর জবরদস্তি তুললো। আমি অফিসারকে বললাম যে আমাকে কেন তুলছেন, আমার শরীর ভালো না, আপনারা জানেন তো, আপনাদেরই তো সরকার, মুখ্যমন্ত্রী, বিকাশ ভবন, পিজি হাসপাতালে চিঠি চাপাটি করে ডিরেক্টরকে চিঠি দিয়ে আমার চিকিৎসার ব্যবস্থা করতে বলল যে ছেলেটির শরীর খারাপ আছে, পেটে ইনফেকশন হয়েছে, আপনারা তো সবই জানেন। হ্যাঁ, তো একটা এইরকম আপনারা আমাকে বললেন যে ছেলেটার শরীর খারাপ আছে। তা আমরা এত কিছু সত্ত্বেও কিন্তু যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর লড়াই, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই আজও কিন্তু চালিয়ে যাচ্ছি। আমাদের নামে যত অপপ্রচার, দালাল, কোনো দলে আমরা যোগ দিয়ে দিয়েছি, এই সব মিথ্যা অপপ্রচার করে যাতে কোনো এই তৃণমূল কংগ্রেস এই চোর সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে যাতে অন্য কোনো রাজনৈতিক দলে না যেতে পারি, তারই একটা ফন্দি করে রেখেছে অনেক বড় বড় এই চাকরি চুরির সাথে যুক্ত অনেক নেতারাও এর সঙ্গে যুক্ত। দেখুন, আমার সে নিয়ে কোনো দুঃখ নেই। হ্যাঁ, আমরা বাংলার মানুষের বেঁচে থাকার লড়াই, আদিবাসী যোগ্য শিক্ষকদের, মুসলমানদের, নমশূদ্র মতুয়াদের, হ্যাঁ, তাদের চাকরি ফেরানোর লড়াই লড়ছি। হ্যাঁ, সাধারণ যোগ্যদের শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ। যোগ্য শিক্ষক সুবল সোরেনের মরে গেছে, তার চিতায় 1 হাত ঘাস জন্মেছে, তার স্ত্রীর চাকরি পায়নি, সন্তোষদার বাড়ি ব্যাংকওয়ালারা কবজা করেছে, হ্যাঁ, নিলামে উঠেছে তার বাড়ি। আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়তে গেছি। আর দেখুন, আমাদের নিয়ে গেল হেয়ার স্ট্রিট থানায়। হেয়ার স্ট্রিট থানায় নিয়ে সারাক্ষণ আমাদের বন্দি করে রাখলো। কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই। মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে, সেখানে কেউ যাওয়া যাবে না। আমরা কি বাংলার জনগণ নয়? হ্যাঁ, আমরা কি বাংলার জনগণ নয়? আবার ওই পাতিকুর রহমান বলছে জব তক টাইগার জিন্দা হ্যাঁ তব তক কুছ নেই হোগা। হ্যাঁ, কিসের টাইগার? মমতা ব্যানার্জি টাইগার, অভিষেক ব্যানার্জি টাইগার, কাগজে বাঘ। আমরা টাইগার, আমরা টাইগার বলছি। মমতা ব্যানার্জি, আপনার যদি সৎসাহস থাকে, আমাদের মুখ্যমন্ত্রী, আপনি আমার সামনে বসুন, আমার সামনে আপনি আমাকে ডাকুন, দেখি, আমি দেখতে চাই আপনি কাগজে বাঘ না অরিজিনাল বাঘ। আপনি কাগজে বাঘ। আজকে আমাদের সারাটা দিন, হ্যাঁ, কি পরিস্থিতি দেখুন। আমি বাড়িতে এসে লাইভ করছি, আমাকে হেয়ার স্ট্রিট থানায় বন্দি করে রাখলো, হেয়ার স্ট্রিট থানায় বন্দি করে রাখলো। আমি অনেকভাবে চেষ্টা করেছি আপনাদের জানানোর। অনেকের প্রশ্ন যে কিভাবে আমি ফেসবুকে আপনাদের জানালাম, আমি চেষ্টা করেছি, যেভাবেই হোক আমি চেষ্টা করেছি কিন্তু আপনাদের জানানোর জন্য। আর যারা পাশে ছিলেন অনেক আইনজীবীরা, আমি বলবো তাদের নামও নিতে পারি, তারা কিন্তু আমাদের বিভিন্ন সময়ে যোগাযোগ রেখেছে। অনেক টিভি চ্যানেল, হ্যাঁ, অনেক সাংবাদিক বন্ধুগণ, যারা কিন্তু আমাদের মুক্তির জন্য তারা কিন্তু সমানে আমাদের সাথে যোগাযোগ রেখে গেছেন। আমি তাদের অন্তর থেকে চাকরিহারাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং যখন আমাকে ছেড়ে দেওয়া হয়, আর সত্যব্রত জানা, হরিপদ বল্লভ অধিকারীরা, ওরা ডাক পায়নি, নট কল ফর ভেরিফিকেশন হয়েছে। দৃষ্টিহীন যোগ্য শিক্ষিকা শুক্লা বিশ্বাসদের কি হবে? ওদের মা যখন আমার পা ধরে কাঁদে, তখন আমি সইতে পারি না। সুতরাং তাদের মুক্তির লড়াই আমাদের লড়তেই হবে দুর্নীতির বিরুদ্ধে। আজকে দেখুন, আমাকে একটা ছেলেকে রোখার জন্য মমতা ব্যানার্জি নাকি একটা বিশাল বড় বাঘ, বিশাল বড় নেত্রী, আন্দোলনের নেত্রী। একটা ছেলেকে রোখার জন্য মমতা ব্যানার্জির গোটা পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। এবং সব থেকে আশ্চর্যের কথা বলি, যখন আমরা সই করে বেরিয়ে আসি, তখন তারা জানায় যে হেয়ার স্ট্রিট থানার যে এরিয়া, সেই এরিয়া হাইকোর্ট, বিধানসভা, রাজভবন, ধর্মতলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না যতদিন চলবে, এই এরিয়ায় শ্রী সুমন বিশ্বাস যেখানে দেখা যাবে, সুমন বিশ্বাসকে সেখান থেকে তাকে ডিটেন করা হবে, বাড়াবাড়ি করলে তাকে গ্রেপ্তার করা হবে। এটাই তার বিরুদ্ধে, সুমন বিশ্বাসের বিরুদ্ধে একটা ওরাল লুক আউট নোটিশ জারি করা রয়েছে। এই বক্তব্য যখন আমরা শুনলাম, আমি হতাশ হয়ে গেলাম। একটা যোগ্য শিক্ষক, যার চাকরি কেড়ে নিয়েছেন, যার বেতনের পর বেতন কেটে নিয়েছেন, কি খেয়েছিলাম, কি খেয়ে না খেয়েছিলাম, কত কষ্টে মুড়ি খেয়ে স্কুলে গিয়েছি। একটা ছেলেকে রোখার জন্য
মুখ্যমন্ত্রীর গোটা পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, কোনো আখের গোছানোর লড়াই নেই। এই চিঠিটা আমরা দিতে গিয়েছি, এই চিঠিটা আমি দেব। মুখ্যমন্ত্রী আপনার মেল চেক করে দেখবেন, সেই মেলে আমি এই চিঠি পাঠাবো। এই চিঠি আপনি পড়ুন, আপনি আয়না দেখুন, আয়নায় আপনার মুখটা দেখুন। আমার তো খুব ভয় লাগে। বলছে লুকআউট নোটিশ, মুখ্যমন্ত্রী নাম মেরে দেয় লুকআউট নোটিশ করে। কবে মেরে দেবে তা ঠিক আছে, আমার তো একটা ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে, তারা দুজনই অসুস্থ। কবে না মেরে দেয় আমি ভাবি। আমার মতো একটা অখ্যাত মানুষকে আটকানোর জন্য, মারার জন্য মুখ্যমন্ত্রী এত প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী নাকি আন্দোলনের প্রতীক। তা আসুন, আমি বলছি, আমি আপনার ভাই বলছি, আসুন আপনি যদি আন্দোলনের প্রতীক হয়ে থাকেন, আমার সামনাসামনি হন, আপনি আমার প্রশ্নবাণের সামনাসামনি হন, আপনি প্রশ্নের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি কেড়ে নিয়েছেন। আজকের আমাদের একটা পরীক্ষায় বসিয়ে ভাবছেন 2025 সাল তড়িঘড়ি করে কমপ্লিট করো, সেটাও পারছেন না। হ্যাঁ, আজকের আপনার নেতা মন্ত্রীরা, ওই চোর পার্থরা চাকরি চুরি করেছে। আপনার কি উচিত? রাজধর্ম পালনে আপনি ব্যর্থ, আপনি রাজধর্ম পালন করুন। আনটেন্টেড যে লিস্ট শিক্ষক শিক্ষাকর্মীদের, সেই লিস্ট আপনি সার্টিফাই করে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন ফাইল করুন। কারণ আপনার হচ্ছে ফার্স্ট পার্টি, এসএসসি বোর্ড, রাজ্য সরকার হচ্ছে ফার্স্ট পার্টি। সুতরাং এই চাকরি চুরির ক্ষত, এই কলঙ্ক আপনাকে মুছতে হবে। বাংলার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের মুক্তি দিতে হবে। আপনি নাকি বাঘ, আপনি নাকি লড়াইয়ের প্রতীক। আপনি একজন যোগ্য শিক্ষককে আটকানোর জন্য আপনার এত পুলিশ প্রশাসনকে আপনি লেলিয়ে দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখের, বেদনার। আজকে শিক্ষাকর্মীদের 11 মাস ধরে বেতন বন্ধ। কে দেখেছে কি খেয়েছে কি না খেয়েছে, তাদের বাচ্চাদের মুখে কি খাবার দিতে পেরেছে ভেবেছেন কেউ? আপনি ধর্ণা করছেন, আপনি ধর্ণা দিন। রাত্রিবেলা পাখি ডাকছে, পাখির ঘুম ভেঙে যাচ্ছে, তার জন্য আপনি বন দপ্তর ডাকুন। আপনি যা পারুন ওখানে নাটক করুন। বাংলার মানুষ রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে বুঝে নেবে। সে আপনি থাকবেন না থাকবেন না, সেটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু আপনি আমাদের যোগ্য চাকরি কেড়ে নিয়েছেন। আপনি নেতৃত্ব দিয়ে চাকরি চুরি করেছেন, চাকরি বেচেছেন। আর এত কিছু করার পরও আমি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের অনুরোধ করব, আপনারা এইরকম একটা সরকারের সাফাই গাইবেন না। কি অপরাধ করেছি? কি অপরাধ করেছি? ধর্মতলায় কেউ যাবে না? ডেকার্স লেনে কেউ খাবার খাবে না? রাস্তা দিয়ে কেউ হাঁটবে না? কি অপরাধ ছিল মুখ্যমন্ত্রী বলুন? আমার ব্যাগে, আমার তো একটা ছোট ব্যাগ ছিল, সাইড ব্যাগ, আমার ব্যাগে কি কোনো প্ল্যাকার্ড ছিল? হ্যাঁ, আমার ব্যাগে কি কিছু ছিল? আপনি বলছেন আপনি নাকি মানবিক, মানবিক মুখ্যমন্ত্রী। তাহলে আপনি যান না, কিউরেটিভ পিটিশনে যান। বাংলার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা যন্ত্রে কাতরাচ্ছে, আপনার দুর্নীতির জন্য এতগুলো পরিবার ভেসে যাবে। আপনি নাকি মানবিক। কেমন মানবিক? আপনি আমার মতো একটা অখ্যাত ছেলেদের জন্য লুকআউট নোটিশ জারি করছেন, যেখানে পাবে সেখানে আটকাও। এর আগে মগরা থানায় আটকে রেখেছেন, 5ই ফেব্রুয়ারি লালবাজার আটকে রেখেছেন, এরা হাওড়া থানা, বিধাননগর থানা, যত পাচ্ছেন আমাকে হেনস্থা করছেন। কেন হেনস্থা করছেন? আপনার পুলিশ প্রশাসন দিয়ে। আপনি তো জানেন আমার এসএসকেএমের ডিরেক্টরকে চিঠি করিয়ে চিকিৎসা হয়েছিল। জানেন তো আমার কতটা শরীর খারাপ। আমার সেই শরীর খারাপ ট্যাকেল দেওয়ার মতো অর্থ ছিল, আছে? কি দিয়ে করবো? আপনি বেতন বন্ধ করে রেখেছেন, বেতন কেটে নিয়েছেন। বাংলার লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা কখন আসে কখন যায়, কি যায় আপনি জানেন। আমার পারফরমেন্স দেখুন, আমার বিদ্যালয়ে যান, আমার পারফরমেন্স দেখুন। আমি একমাত্র শিক্ষক, আমার রেঞ্জ থেকে যে সমস্ত কাজ আপ টু ডেট। আমার ছাত্রছাত্রীদের কাছে আপনি খোঁজ নিন, এলাকার মানুষের কাছে খোঁজ নিন, আমার পারফরমেন্স দেখুন। আপনি এভাবে একটা যোগ্য শিক্ষককে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছেন।
তাকে হ্যারাসমেন্ট করছেন, লজ্জা লাগে না? আবার আপনার নেতারা আপনাকে বলছে আপনি নাকি বাঘ। আমি বলতে চাই, আপনি যদি সত্যিকারের বাঘ হন তাহলে আপনি আমার সামনে মোকাবিলা করুন, সত্যের মুখোমুখি দাঁড়ান। আর দাঁড়াতে না পারলে আপনি কাগজে বাঘ। আর লড়াইয়ের দোহাই আপনি দেবেন না। আমরাও মাটি চিরে, শক্ত মাটি চিরে লড়াই করে উপরে উঠে উঠে আসছি। অত সহজ নয়, কারোর দয়ায় নয়, কারোর দয়ায় নয়। 22 এপ্রিল 2024, তার আগের কথা ছেড়েই দিলাম। দুর্নীতির বিরুদ্ধে সেদিনকারও যে আমার আওয়াজ ছিল, আজকেও সেই আওয়াজ। সুতরাং এই চিঠি আমি মুখ্যমন্ত্রীকে পাঠাবো। বাংলার মানুষের কাছে বলতে চাই, আপনারা সমাজের জন্য, নিজেদের জন্য দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসুন। সরকার কি করছে? একটা ছেলেকে আটকানোর জন্য এত প্রয়াস। যোগ্যদের তালিকা দেবেন না, আবার লুকআউট নোটিশ। আমি তো অত্যন্ত ভীত যে কবে মেরে দেয় তার ঠিক আছে। তাহলে আমার তো একটা ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে, আমাদের কি প্রোটেকশন আছে? কেউ কি আমাদের মুখ্যমন্ত্রী কি, আমি তো আপনাকে মুখ্যমন্ত্রী বলেছি যে আমাকে সুরক্ষা দিন। কেউ কি সুরক্ষা দেবে? প্রধানমন্ত্রী কি দেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি আমাদের সুরক্ষা দেবে? কে দেবে? রাজ্যপাল মহাশয় দেবে। এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, আমার তো অত্যন্ত দুঃখ লাগে যে এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে। একটা রাজ্যপাল, হ্যাঁ, জনগণের করের টাকা নিয়ে তিনি একটা এত বড় পদে বসে আছে, একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একটা কথা নেই। এগুলো তো দুঃখের। যাই হোক, আমি বাড়িতে এসেছি, ভাবলাম আপনাদের জানাই। দেখুন, ভয় আমি পাই না, পরিবার আছে, আমি বললাম, তবুও জন্মেছি যখন, চলে তো যাব একদিন। হ্যাঁ, লড়াইটা লড়ুন, সবাই লড়াইটা লড়ুন। এইভাবে বসিয়ে রাখা অন্যায়ভাবে মুখ্যমন্ত্রী, এটা খুবই অন্যায় হচ্ছে। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে অন্যায় হচ্ছে। আমাকে দিনের পর দিন আপনি যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে যে ধর্ণা দিচ্ছেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ধর্ণা দিচ্ছেন, যাতে আপনার বিরুদ্ধে বা আপনার কাছে একটা সঠিক তথ্য বলার জন্য একটা কাকপক্ষী পর্যন্ত পৌঁছাতে না পারে। যেমন গতকাল রাতে কোয়েল ডেকে দিয়েছিল, কোয়েল পাখি, রাত 2টো নাগাদ। আপনার ঘুম ব্যাঘাত ঘটেছিল বলে আপনি পুলিশকে দিয়ে সারা রাত সেই কোয়েল পাখি বন দপ্তরকে দিয়ে খুঁজেছিলেন। একটা কোয়েল পাখিও ডাকতে পারবে না। এ কেমন আপনার রাজত্ব? আপনার বিরুদ্ধে একটা কথা বলা যাবে না? বিরুদ্ধে কি? আমরা তো বিরুদ্ধে বলছি না। আপনার সরকার চাকরি চুরির সাথে যুক্ত কি যুক্ত না? আপনি তো ব্যর্থ হয়েছেন রাজধর্ম পালনে। আজকে একজন যোগ্য শিক্ষককে আটকানোর জন্য এত প্রয়াস, এত জেলবন্দি করা, আপনার খুবই খারাপ লাগে। যাই হোক, এই চিঠিটা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি মেল করে পাঠাবো। আপনি কিউরিটি পিটিশনে যান, আপনার সরকার যাক, যোগ্যদের চাকরি ধারাবাহিকতা সহ ফেরান। 2016 সালটাই চাই। 25 সাল এটা আবার কি? এটা SLST 2, এটা একটা অন্য পরীক্ষা। আপনি তালগোল পাকিয়েছে আপনার সরকার, আপনার যারা আইনজীবী ছিল তারা তালগোল পাকিয়ে চাকরিগুলো কেড়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর শিক্ষকদের কোনো সম্মান নেই। আপনার পুলিশ প্রশাসন আমাকে কিভাবে গাড়িতে তুলেছে, পূজনীয় দিদি, আপনার পুলিশ প্রশাসন আমাকে কিভাবে গাড়িতে তুলেছে? এইভাবে কি শ্রী সুমন বিশ্বাসকে গাড়িতে তোলা যায়? হ্যাঁ, এইভাবে তোলা যায়? মুখ্যমন্ত্রী, আপনার পুলিশ তো প্রমোশন পাবে, তারা বলবে যে দিদি আটকে দিলাম। আর আপনি যদি সত্যিকারের বাঘ হয়ে থাকেন, ওই পাতিকুর বলেছে আপনি নাকি বাঘিনী, তাহলে আমি বলছি আপনি আমাকে একটা বারের জন্য অ্যালাউ করে দেখুন।
আমার প্রশ্নবাণের মুখোমুখি আপনি হন কি? আমি এখানে রাখছি, বাড়িতে এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। সবাই ভালো থাকুন। 2016 সালকে ফেরাতে হবে। যারা ঘরে বসে আছেন এখনো, আমি তো আপনাদেরকে ডিকটেট করতে পারি না। আমি বলবো মনে হয় কিছু যেন ভুল হচ্ছে। আপনারে লহে বিব্রত রহিতে আসে নাহি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভুলে যাবেন না, ওই শুক্লা বিশ্বাসরা, রবীন্দ্রনাথ, সাহারা, ওরা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে। সত্যব্রত জানাদের 48 বছর বয়স, তার বৃদ্ধ মায়ের যে চোখের জল, ভুলে যাবেন না। যোগ্য শিক্ষকদের ভুলে যাওয়া উচিত নয়। আজকের যারা আন্দোলনে গণডেপুটেশনে এসেছিলেন বাংলার দূর দূরান্ত থেকে, আপনাদের প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন। বহুদিন পর সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা ব্যাপক সংখ্যায় আজকে উপস্থিত হয়েছিলেন, তার জন্য ধন্যবাদ জানাই। ভাই ঋষিরাজ, কৃষ্ণগোপাল চক্রবর্তী, তুহিন শুভ্র মণ্ডল, দীপাঞ্জন হীরা, সুমন মিস্ত্রি, শিক্ষাকর্মী সহ আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা। দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে, শেষ বিন্দু পর্যন্ত আপনাদের লড়ে যেতে হবে, লড়ে যেতে হবে। কারোর ভরসায় নয়, নিজের ন্যায্য দাবি, আর আপনি আছেন সেই দাবিকে, ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য, দুর্নীতির মোকাবিলা করার জন্য আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। প্রবল ঝড়ের গতিতেও আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে আমি শেষ করছি। আমি মুখ্যমন্ত্রীর প্রতি আমার এটুকুই বক্তব্য, খুব অন্যায়ভাবে আপনার পুলিশ প্রশাসন আমাকে আজকে সারাটা দুপুর থেকে রাত পর্যন্ত বন্দি করে রাখলো। এটা খুব অন্যায় হচ্ছে মুখ্যমন্ত্রী, খুব অন্যায় হচ্ছে। আর এখানে আমি বলছি, সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন। যারা সহযোগিতা করেছেন, ফোন টোন করেছেন, বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করেছেন, হ্যাঁ, আপনাদের সকলকে শ্রদ্ধা। যারা চাকরি পাবেন, পেয়েছেন, অন্যদেরও পাশে দাঁড়ান। নিজের সন্তানকে তো সঠিক জিনিসটা শেখাতে হবে, কারণ আপনার সন্তান যেদিন বিপদে পড়বে, দেখুন মানুষের দুঃখটা কোন জায়গায়। আজকে 88 বছরের একজন বৃদ্ধ শিক্ষাকর্মীর বাবা এসেছিলেন, তার চোখের সামনে তার ছেলে ডিপ্রেশনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। একজন 88 বছর বয়সী বাবার ছেলে শিক্ষাকর্মী, তার চোখের সামনে তিলে তিলে ডিপ্রেশনে শেষ হয়ে যাচ্ছে। সেই ভদ্রলোক তার মনের দুঃখে তিনি আজকে আন্দোলনে এসেছিলেন। এটাই আপনাদের জয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের যে একই গাইডলাইন মেনে যে লড়াই, সেই লড়াইয়ের জয়। আপনারাও এইভাবে এগিয়ে আসুন। আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, আমাদের একটু পাশে দাঁড়াবেন। আর মুখ্যমন্ত্রীর প্রতি আবারও আমি বলবো, পারলে আমাদের সুরক্ষা দিন। আপনি যে লুকআউট নোটিশ জারি করেছেন, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছি। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক, রাষ্ট্রপতি মহোদয়, সকলের কাছেই আমার এইভাবে আবেদন রইল আপনাদের মাধ্যমে। এবং একসময় মহামান্য রাষ্ট্রপতি, চিফ সেক্রেটারি তখন মনোজ পন্ত ছিল, তাকে চিঠি করেছিল, শ্রী সুমন বিশ্বাস সুরক্ষার আবেদন করেছে, তাকে পর্যাপ্ত সুরক্ষা দেয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চয়ই সেই চিঠিটা জানেন। আমি অবান্তর কথা বলছি কিনা, চিফ সেক্রেটারি ছিলেন মনোজ পন্ত। আশা করব
যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাবেন, কিউরিটি পিটিশন করবেন, আদিবাসীদের যোগ্য চাকরি ফেরাবেন, সমস্ত যোগ্য শিক্ষাকর্মী সহ শিক্ষকদের যোগ্য চাকরি ফিরিয়ে আপনি এই কলঙ্ক থেকে মুক্তি নিন, আমাদেরকেও বাঁচতে দিন। এসএসসি 2016 প্যানেল দিচ্ছে ডাক, রাজ্য সরকার কিউরিটিভে যাক, সকল যোগ্যরা মুক্তি পাক, ফিরে আসুক 2016 যোগ্য চাকরি, ধারাবাহিকতা সহ চাকরি। সবাইকে নমস্কার, প্রণাম। আমার অত্যন্ত খারাপ লাগছে এইভাবে একটা সরকার একটা মানুষকে এত হেনস্থা করতে পারে। ভালো থাকুন সবাই।